সেদিন রাতটা ছিল অন্যরকম। ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল জানালার বাইরে, আর আমার ভেতরে তখন ঝড়। দেবর রহিম যখন আমার চোখের থেকে তাকিয়ে ফিসফিস করে বলল, দাদা আপনার প্রতি আকর্ষণ হারিয়েছে, কিন্তু আমি পারিনি। তখন আমার মনে হল পৃথিবীটা যেন এক লহমায় থেমে গেল। ওর প্রতিটি শব্দ আমার কানে এসে বিঁধছিল তীরের ফলার মতো। আমার হাত কাঁপছিল, বুকের ভেতর এক অজানা ভয় আর শূন্যতা একসঙ্গে বাসা বাঁধছিল। আমি সেদিনই একটা তালা লাগিয়েছিলাম, যা শুধু আমার ঘরের দরজায় নয়, আমার হৃদয়ের এক বন্ধ দরজায়। সেই আবিষ্কার আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। সময় সবকিছু বদলে দেয়, কিন্তু সেই স্মৃতি আজও একই রকম জীবন্ত। নমস্কার বন্ধুরা, মায়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে, আপনাদের ভাবাবে। আমি অনুরোধ করব আপনারা হেডফোন পরে গল্পটা শুনুন। এতে গল্পের প্রতিটি অনুভূতি আরও গভীরভাবে আপনাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম সাদিয়া, আর 10টা বাঙালি মেয়ের মতোই আমার জীবনটা শুরু হয়েছিল এক রাস স্বপ্ন আর আশা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডরগুলোতে যেদিন আরিফের সাথে প্রথম দেখা হয়েছিল, সেদিনই যেন আমার মনে হয়েছিল এ মানুষটাই আমার জন্য। আরিফ ছিল অর্থনীতির ছাত্র, আর আমি বাংলা সাহিত্যে। ওর চোখে ছিল স্বপ্ন, আর কথায় ছিল দৃঢ়তা। প্রথম দেখা থেকেই একটা অদৃশ্য সুতোয় আমরা বাধা পড়েছিলাম। ক্যাম্পাসে সবুজ ঘাসে বসে ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত আমাদের। কখনো কবিতার পংক্তি নিয়ে আলোচনা, কখনো জীবনের দর্শন নিয়ে তর্ক। আরিফের কাঁধে মাথা রেখে বুড়িগঙ্গার শান্ত জল দেখা, কিংবা রমনার বটমূলে বসে ফুচকা খাওয়া, প্রতিটি মুহূর্তই ছিল যেন এক একটি রঙিন ছবির মতো। আমাদের প্রেম ছিল স্বচ্ছ জলের মতো নির্মল, আর বসন্তের প্রথম ফুলের মতো তাজা। বাবা মা প্রথমে একটু আপত্তি করলেও আরিফের দৃঢ়তা আর আমার ভালোবাসার কাছে শেষমেশ হার মেনেছিলেন। ধুমধাম করে আমাদের বিয়ে হয়েছিল, আর আমি স্বপ্ন দেখেছিলাম এক সুন্দর ভবিষ্যতের। বিয়ের পর প্রথম কয়েকটা বছর ছিল রূপকথার মতো। আরিফ বেসরকারি ব্যাংকে চাকরি করত, আর আমিও একটা ছোটখাটো স্কুলে শিক্ষকতা শুরু করেছিলাম। ঢাকার গুলশানের ছোট্ট ফ্ল্যাটটায় আমাদের ভালোবাসার বাসা গড়ে উঠেছিল। সকালে একসাথে নাশতা করা, বিকেলে অফিস থেকে ফিরে একে অপরের সাথে দিনের গল্প করা, রাতে হাতে হাত রেখে ছাদে গিয়ে তারাদের মেলা দেখা, এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। আরিফ ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার আশ্রয়, আমার পৃথিবী। ও যখন গভীর রাতে কাজ থেকে ফিরত, আমি ঘুম চোখে উঠে ওকে এক গ্লাস পানি দিতাম, আর ও আমার কপালে একটা চুমু এঁকে দিত। সেই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল আমাদের ভালোবাসার ভিত্তি। আমাদের ফ্ল্যাটে প্রায় আরিফের ছোট ভাই রহিম আসত। রহিম তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছিল। ও ছিল আরিফের ঠিক উল্টো। আরিফ যেমন শান্ত, গম্ভীর আর কিছুটা চাপা স্বভাবের, রহিম ছিল চঞ্চল, হাসিখুশি আর মিশুক। ও যখন আসত, ফ্ল্যাটটা যেন এক নিমিষেই ঝলমলে হয়ে উঠত। আমার সাথে ওর খুনছুটি চলত সারাক্ষণ, আর আরিফ মুচকি হেসে আমাদের কাণ্ড দেখত। দেবর ভাবির সম্পর্কটা ছিল বেশ সহজ আর বন্ধুত্বপূর্ণ। রহিম আমাকে আপা বলে ডাকত, আর আমি ওকে ছোট ভাইয়ের মতোই আদর করতাম। ও যখন পরীক্ষা দিতে আসত ঢাকায়, আমি ওর জন্য পছন্দের খাবার রান্না করতাম, আর ও আমার রান্না করা খাবার খেয়ে প্রশংসা করত। ওর মুখে হাসি দেখলে আমারও মন ভরে যেত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুরই যেন রং ফিকে হতে শুরু করল। আরিফের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং ছিল, আর ওর পদোন্নতির সাথে সাথে কাজের চাপও বাড়তে থাকল। আগে যে আরিফ অফিস থেকে ফিরেই আমার সাথে গল্প করত, সে এখন ফিরেই ল্যাপটপ খুলে বসত, নয়তো ফাইল ঘাঁটত। আমাদের রাতের খাবার টেবিলেও যেন একটা নীরবতা নেমে এসেছিল। আমি কথা বলতে চাইতাম, কিন্তু ওর মনোযোগ থাকত ফোনে, নয়তো পরের দিনের মিটিংয়ের প্রস্তুতিতে। ধীরে ধীরে ওর কপালে চিন্তার ভাঁজ গভীর হতে লাগল, আর আমার কপালে দেখা দিল এক অদৃশ্য শূন্যতা। আমাদের একান্ত মুহূর্তগুলো যেন হারিয়ে যেতে থাকল। ও আর আগের মতো আমার হাত ধরে হাঁটত না। রাতে বেলা আমার কপালে চুমু আঁকাও বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি কি কিছু ভুল করছি? আমার ভালোবাসায় কি কোনো ঘাটতি পড়ছে? আমি বারবার চেষ্টা করতাম পুরনো আরিফকে ফিরিয়ে আনতে। ওর পছন্দের খাবার রান্না করতাম, ওর জন্য শার্ট ইস্ত্রি করে রাখতাম, ছুটির দিনে ওকে নিয়ে বাইরে যাবার প্রস্তাব দিতাম। কিন্তু ও সবসময় কোনো না কোনো অজুহাত দিত। সাদিয়া, আজ আমার অনেক কাজ,
সাদিয়া, আমি খুব টায়ার্ড। সাদিয়া, তুমি বরং তোমার বন্ধুদের সাথে ঘুরে এসো। প্রথম প্রথম আমি ওর কাজের চাপ বুঝতাম, কিন্তু যখন এটা দৈনন্দিন রুটিনে পরিণত হল, তখন আমার মনে এক গভীর কষ্ট বাসা বাঁধল। আমি রাতে একা একা বারান্দায় গিয়ে বসতাম, তারাদের দিকে তাকিয়ে ফিস করে প্রশ্ন করতাম, আমাদের ভালোবাসা কি হারিয়ে যাচ্ছে? ও কি আর আমাকে ভালোবাসে না? আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ত। আমি জানতাম না এই নীরবতা কিসের ইঙ্গিত। এই সময়টাতেই রহিম আমার জীবনে আরও বেশি করে জড়িয়ে পড়ল। ও তখন চট্টগ্রামে ওর পড়াশোনা শেষ করে ঢাকায় একটা চাকরির চেষ্টা করছিল। যেহেতু ওর থাকার কোনো জায়গা ছিল না, তাই ও আমাদের ফ্ল্যাটেই থাকতে শুরু করল। আরিফ যখন গভীর রাত পর্যন্ত অফিসে থাকত অথবা ওর ব্যবসার কাজে সিলেট বা রাজশাহী যেত, তখন রহিমই আমার একমাত্র সঙ্গী ছিল। ও আমার কথা শুনত, আমার মন খারাপ দেখলে কৌতুক বলে হাসাত, আমার পছন্দের গান শুনত আমার সাথে। মাঝে মাঝে ওই রান্না করত আর বলতো, আপা, আপনার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না, চলুন আজ আমি আপনার পছন্দের বিরিয়ানি রান্না করি। ওর আন্তরিকতা আর সহজ সরল ব্যবহার আমার ভেতরের শূন্যতাটাকে কিছুটা হলেও পূরণ করত। ও আমার ছোট ভাই, আমি ওকে সেই চোখেই দেখতাম। কিন্তু ওর উপস্থিতি আমার জীবনে এক অদ্ভুত স্বস্তি এনে দিয়েছিল, যা আরিফের কাছ থেকে আমি বহুদিন পাইনি। একদিন বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। আরিফ তখন অফিসের কাজে রাজশাহী গিয়েছিল। রহিম এসে আমার পাশে বসল। ওর হাতে ছিল এক কাপ চা। আপা, আপনার মন খারাপ? ও জিজ্ঞেস করল। আমি হাসার চেষ্টা করলাম। না তো, কেন বলছিস? রহিম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমার মনে হয় দাদা আপনাকে আগের মতো সময় দেয় না, আপনি খুব একা হয়ে গেছেন। ওর কথায় আমার চোখ ছলছল করে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতরের সব কষ্ট ওর সামনে বেরিয়ে এলো। আমি ওকে জানালাম আমার সব হতাশার কথা, আরিফের দূরত্বের কথা। রহিম চুপ করে শুনল, তারপর আমার হাতটা ধরে বলল, আপা, আপনি একা নন, আমি তো আছি। ওর হাতের স্পর্শে আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগল। সেটা ভাই বোনের স্পর্শের চেয়েও গভীর কিছু ছিল কিনা আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু ওর কথায় আমি একটা নতুন আশ্রয় খুঁজে পেলাম। এরপর থেকে রহিম আমার আরও কাছে আসতে শুরু করল। ও আমাকে নিয়ে বিকেলে পার্কে হাঁটতে যেত, আমার পছন্দের কাঁচা মিঠা আম এনে দিত, আমার সাথে পুরনো দিনের হিন্দি গান শুনত। আমার একাকী জীবনে ও যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল। আমি নিজেকে বোঝাতাম, ও আমার দেবর, আমার ছোট ভাই, ওর প্রতি এই নির্ভরতা স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ওর চোখের দিকে তাকালে আমার মনে হতো সেখানে কেবল ভাই বোনের স্নেহ নয়, আরও গভীর কোনো অনুভূতি উকি দিচ্ছে। আমি সেই অনুভূতির নাম দিতে পারতাম না, ভয় পেতাম সেই অচেনা অনুভূতির দিকে তাকাতে। দিন গড়াতে লাগল, আরিফের ব্যস্ততা আরও বাড়ল। মাঝে মাঝেও এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে থাকত। আমি একা হয়ে পড়তাম, আর রহিম আমার পাশে থাকত ছায়ার মতো। ওর উপস্থিতি আমার জীবনে এক অদ্ভুত ভারসাম্য নিয়ে এসেছিল। আমি ওর সাথে হাসতাম, গল্প করতাম, আমার না বলা কথাগুলো ওকে বলতাম। আমি জানতাম ও আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, আমাকে বিচার করবে না। এই সময়টাতে আমি যেন ভুলে গিয়েছিলাম যে আমি একজন বিবাহিতা নারী, আর আমার একজন স্বামী আছে যে হয়তো আমাকে আর চায় না। সেদিন ছিল গভীর রাত, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, যেমনটা আজ পড়ছে। আরিফ ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছিল, ফিরতে আরও 2 দিন বাকি ছিল। আমি বারান্দায় বসেছিলাম, হাতে এক মগ কফি। আমার মনটা খুব খারাপ ছিল। আজ আমার আর আরিফের বিয়ের 10 বছর পূর্ণ হল, আর ও আমাকে একটা ফোনও করেনি। আমি নিজেকে খুব একা আর মূল্যহীন মনে করছিলাম। আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। রহিম ঘরে ঢুকল। ওর চোখগুলো কেমন যেন লালচে দেখাচ্ছিল। আপা, আপনি এখনও জেগে আছেন? ও জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। ও আমার পাশে এসে বসল, খুব কাছে। ওর শরীর থেকে একটা তীব্র পুরুষালী ঘ্রাণ আমার নাকে এলো। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আবা, আজ আপনার মন আরও বেশি খারাপ, তাই না? আমি ওকে কিছু বলতে পারলাম না, শুধু ভেজা চোখে ওর দিকে তাকালাম। রহিম আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল। 10 বছর হয়ে গেল, তাই না? ও ফিসফিস করে বলল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও কিভাবে জানল? আবা, আমি সব জানি। আমি জানি আপনি কতটা কষ্ট পাচ্ছেন। আমি জানি দাদা আপনাকে কতটা অবহেলা করছে।
ওর গলায় একটা চাপা কষ্ট ছিল, যেন আমার কষ্টটা নিজের ভেতরে অনুভব করছিল। আমি বহু বছর ধরে এটা দেখছি আপা। আমি জানি দাদা আপনার প্রতি আকর্ষণ হারিয়েছে। ওর কথাগুলো আমার কানে বিষ ঠেলে দিচ্ছিল। আমি ওর হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ওর শক্ত করে ধরে রাখল। কিন্তু আমি পারিনি আপা। আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। ওর শেষ কথাগুলো আমার কানে যেন বোমার মতো ফাটল। আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকালাম। রহিম, এ কি বলছিস তুই? তুই জানিস না এসব কথা বলা ঠিক নয়? আমার গলা দিয়ে কোনো মতে শব্দ বের হলো। রহিম আমার দিকে আরও ঝুঁকে এলো। ওর চোখগুলো ছিল তীব্র আবেগ আর যন্ত্রণায় ভরা। আমি জানি আপা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। আপনি যখন কষ্ট পান, আমার বুক ফেটে যায়। আমার পৃথিবী আলো ঝলমলে হয়ে ওঠে। আমি আপনাকে দাদার চেয়েও বেশি ভালোবাসি আপা। ওর কথাগুলো আমার মস্তিষ্কে আঘাত হানছিল। আমার দেবর, যাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, সে আমাকে ভালোবাসে। আর আরিফ, ও কি সত্যি আমাকে ভালোবাসে না? এই প্রশ্নগুলো আমার ভেতরে যেন সুনামি তৈরি করছিল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। রহিম, তুই এখান থেকে যা, এখনই যা। আমার গলার স্বর কাঁপছিল, কিন্তু রহিম নড়ল না। ও আমার হাত ধরে আবার বসিয়ে দিল। আপা, আমার কথা শুনুন। দাদা আপনাকে আর ভালোবাসে না। ও অন্য কারো সাথে জড়িয়ে পড়েছে। ওর কথা শুনে আমার সারা শরীর যেন বরফ হয়ে গেল। কি বলছিস তুই? আমি দেখেছি আপা। ওর ফোনে মেসেজ দেখেছি, ছবি দেখেছি। ও আপনাকে ঠকাচ্ছে। রহিমের প্রতিটি শব্দ আমার পৃথিবীতে ভূমিকম্প তৈরি করছিল। আমার এত বছরের বিশ্বাস, আমার ভালোবাসা, সব যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমার স্বামী, আমার আরিফ, আমাকে ঠকাচ্ছে। আর আমার দেবর, যাকে আমি ভাই হিসেবে জানতাম, সে আমাকে ভালোবাসে। আমার মাথা ঘুরতে লাগল। আমি কোনো মতে নিজের ঘরে ছুটে গেলাম। দরজা বন্ধ করে দিলাম, ভেতরের ছিটকিনিটা দিলাম। আমার মনে হলো শুধু ঘরের দরজায় নয়, আমার হৃদয়ের দরজায়ও আমি তালা লাগিয়ে দিলাম। এক অদৃশ্য তালা, যা আমাকে বাইরের সব সম্পর্ক, সব বিশ্বাস, সব নির্ভরতা থেকে বিচ্ছিন্ন করে দিল। আমার জীবন এক মুহূর্তে যেন সম্পূর্ণ অন্য মোড় নিল। এই তালাটা ছিল আমার নিজেকে রক্ষা করার তালা, আমার বিশ্বাসকে ভাঙার যন্ত্রণা থেকে বাঁচানোর তালা। আমি রাতে ঘুমাতে পারিনি। আরিফের বিশ্বাসঘাতকতা, রহিমের অপ্রত্যাশিত ভালোবাসা, সব মিলিয়ে আমার মনটা এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে গিয়েছিল। আমি কি করব? আমার এত বছরের সম্পর্ক, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, সব কি শেষ হয়ে যাবে? আমি বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করব, কার কথায় কান দেব। পরের দিন সকালে আমি আরিফের ফেরার অপেক্ষা করছিলাম। আমার মনে এক দৃঢ়তা জন্ম নিয়েছিল। আমি আর এই অবহেলা, এই মিথ্যে ভালোবাসার জালে আটকে থাকব না। আরিফ যখন চট্টগ্রাম থেকে ফিরল, আমি ওকে একান্তে ডাকলাম। আমার চোখে তখন আর কোনো জল ছিল না, ছিল কেবল এক শীতল দৃঢ়তা। আরিফ, আমাকে সব সত্যি বলো, আমি শান্ত গলায় বললাম। আরিফ অবাক হয়ে আমার দিকে তাকালো। কিসে সত্যি সাদিয়া? কি হয়েছে? আমাদের সম্পর্কের সত্যি, তোমার ভালোবাসার সত্যি, তোমার অন্য সম্পর্কের সত্যি। আমার কথা শুনে আরিফের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও বুঝতে পারল আমি সব জেনে গেছি। তুমি তুমি এসব কোথায় শুনলে? ও তোতলাতে লাগল। কোথায় শুনেছি তা বড় কথা নয়, বড় কথা হলো এটা সত্যি কিনা। তুমি কি আমাকে ঠকাচ্ছ আরিফ? আমার চোখে চোখ রেখে ও আর মিথ্যে বলতে পারল না। মাথা নিচু করে বলল, হ্যাঁ সাদিয়া, আমি দুঃখিত। ওর দুঃখিত বলাটা আমার কাছে অর্থহীন মনে হল। আমার 10 বছরের ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, সবকিছুর বিনিময়ে কেবল একটা দুঃখিত। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিজেকে শক্ত রেখেছিলাম। আমাদের আর একসাথে থাকা সম্ভব নয় আরিফ। আমার কথা শুনে আরিফ চমকে উঠল। সাদিয়া, তুমি কি বলছো? তুমি আমাকে ছেড়ে যাবে? আমি তোমাকে ছাড়ছি না আরিফ। তুমি আমাকে ছেড়ে গেছ অনেক আগেই। আমি শুধু নিজের পথটা বেছে নিচ্ছি। আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম আমার সিদ্ধান্ত। আমাদের সম্পর্কটা একটা ভাঙা কাচের টুকরার মতো হয়ে গিয়েছিল, যা আর জোড়া লাগানো সম্ভব ছিল না। এরপর আমি রহিমের সাথেও কথা বললাম। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে ওর ভালোবাসাটা অসম্ভব। রহিম, আমি তোমার বড় আপা, তোমার প্রতি আমার স্নেহ আছে, কিন্তু সেটা ভালোবাসার মতো নয়। আর আমি এখন কোনো নতুন সম্পর্কে জড়াতে চাই না। আমি নিজের জন্য বাঁচতে চাই। রহিম আমার কথা শুনে খুব কষ্ট পেল। ওর চোখে জল ছিল।
আমি বুঝতে পারছি আপা, আমি আপনাকে জোর করব না, কিন্তু আমি আপনাকে সব সময় ভালোবাসব। ওর কথাগুলো আমার বুকে এক অদ্ভুত অনুভূতি তৈরি করল। আমি ওকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু ওর ভালোবাসাটা ছিল খাঁটি। সেই রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আরিফের বিশ্বাসঘাতকতা, রহিমের ভালোবাসা আর আমার নিজের ভেতরের আবিষ্কার। এই সবই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। আমি তালা লাগিয়েছিলাম আমার পুরনো জীবনের উপর, আমার পুরনো বিশ্বাসের উপর। আমি আবিষ্কার করেছিলাম যে আমার নিজের মূল্যবোধ, আমার আত্মসম্মান, এগুলোই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি আর কারো অবহেলায় বাঁচতে রাজি ছিলাম না, আর কারো ভালোবাসার উপর নির্ভর করতেও প্রস্তুত ছিলাম না। আমি আরিফকে ছেড়ে এলাম। আমাদের ডিভোর্সটা বেশ শান্তভাবেই হয়ে গেল। আমার স্কুলের চাকরিটা আমি চালিয়ে গেলাম আর একটা নতুন জীবন শুরু করলাম। গুলশানের ফ্ল্যাটটা ছেড়ে আমি মিরপুরে একটা ছোট বাসা নিলাম। নতুন পরিবেশে নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। প্রথম প্রথম খুব কষ্ট হতো, একা লাগত, শূন্য মনে হতো। কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে ভালোবাসতে শিখলাম। নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে শিখলাম। আমি বন্ধুদের সাথে সময় কাটাতে শুরু করলাম, বই পড়তাম, গান শুনতাম। আমার একাকিত্ব যেন আমার শক্তি হয়ে উঠেছিল। রহিম মাঝে মাঝে ফোন করত, আমার খোঁজ নিত। আমি ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলাম। ও আমার ছোট ভাই, আর থাকবে। কিন্তু আমাদের সম্পর্কের সেই গোপন অধ্যায়টা আমি তালাবদ্ধ করে রেখেছিলাম। আজও যখন বৃষ্টি পড়ে, যখন রাতের নিস্তব্ধতা আমাকে ঘিরে ধরে, তখন সেই রাতের কথা আমার মনে পড়ে যায়। রহিমের সেই কথাগুলো, আরিফের সেই নীরব স্বীকারোক্তি, আর আমার নিজের হৃদয়ে তালা লাগানোর সেই মুহূর্তটা। সময় সবকিছু বদলে দিয়েছে। আমি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি স্বাধীন। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের স্বপ্ন পূরণ করছি। কিন্তু সেই রাতের স্মৃতিটা, সেই কষ্ট, সেই আবিষ্কার, তা আজও আমার মনে এক জীবন্ত অধ্যায়ের মতো রয়ে গেছে। সেই স্মৃতি আমাকে শেখায় যে জীবনের প্রতিটি মোড়ে অপ্রত্যাশিত মোড় আসে, আর সেই মোড়গুলোই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। ভালোবাসা হয়তো আসে যায়, কিন্তু আত্মসম্মান আর নিজের প্রতি বিশ্বাসটাই চিরস্থায়ী। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল মায়া ভ্লগস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা। দেখা হবে পরের কোনো এক গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।